খান বাড়িতে সেবার রাহা মামা জহুরুল মির্জা বেড়াতে এসেছিল বোনকে দেখতে। জাহানারা বেগমের কোলজুড়ে রাহার আগমনের পর থেকে তিনি বোধহয় বাপের বাড়ি যাওয়া এক প্রকার প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাই জহুরুল মির্জা এসেছে বোনকে দেখতে, সাথে এসেছে ওনার 3 ছেলে মেয়ে, জাবেদ, জায়ান, জুহি, সবাই এসেছিল। রাহা তখন প্রায় 10 বছর চলে। বিহান তখন তার এক যুব, 18 পাড়ি দিচ্ছে। জায়ান আবার জিদানের সমবয়সী। এসেছে পর থেকে রাহার সাথে দুষ্টুমি আর খেলায় মেতেছিল। তা দেখে আবার বিহানের শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। পুরো একদিন ওই হারামটাকে সহ্য করেছে। সারাক্ষণ রাহার সাথে খেলায় লেগেই থাকতো। মেয়েটাও খুশিতে গদগদ করতো। এই দেখে বিহানের মাথায় আগুন জ্বলতে শুরু। একবার বাগানে রাহার সাথে দৌড়দৌড়ি খেলতে গিয়ে রাহা পড়েছিল, হাঁটু ব্যথা পেয়েছিল। 2 তলা থেকে এই দৃশ্য দেখে বিহান আর সহ্য করে থাকলো না। গিয়ে খপ করে ধরলো জায়ানকে। বাগানের এক কোণে নিয়ে গিয়ে ওর হাতটা এমন মুচড়ে ধরেছিল যে বেচারা হাতটাই ভেঙে গিয়েছিল। গাধাটা ভাঙার হাত নিয়ে কাঁদতে কাঁদতে অস্থির। জায়ানকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর কিভাবে হাত ভেঙেছে জানতে চাইলে জায়ান শুধু কেঁদেছিল। এরপর বিহান গাছরা ভাবে জবাব দিয়েছিল, কিভাবে আবার? আমি দেখলাম ও ছুটে আসার সময় পড়ে গিয়েছিল, হয়তো এভাবে ভেঙেছে হাত। কি জায়ান ঠিক বলছি তো? কাঁদতে কাঁদতে বিহানের কথাতে সায় জানিয়েছিল জায়ান। বিহান শুধু বাঁকা হাসছিল, প্যান্টের পকেটে হাত গুজে। এরপর আর ও থাকেনি। সেই দিন ফিরে গিয়েছিল কুমিল্লা। সেই জায়ানের কথাই মনে হতেই শরীর জ্বলে উঠল বিহানের। ও দাঁতে কটমট করে ক্ষিপ্ত এগিয়ে গেল রাহার পানে। বাহুতে খামতে ধরে ওকে সোজা সোফা থেকে তুললো। একটা হাত মুচড়ে দিয়ে খুব কাছে নিয়ে এলো মেয়েটাকে। ক্ষিপ্ত ভঙ্গিতে হিস হিস করে বলল, খবরদার ওর কথা মুখে আনবি না, ইডিয়েট। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাহা বিস্ময়ের বোকার মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের ললিতা মিশ্রিত চোখের দিকে। ভয়ঙ্কর রাগ বুঝি লুকিয়ে আছে ওখানে। রাহা হতবাক হয়ে ঘাড় উঁচিয়ে তাকিয়ে রইল বিহান ভাইয়ের তপ্ত রক্তিম চোখের দিকে। ওকে নির্লিপ্ত দেখে বিহান কিছুটা রাগান্বিত নয়। মেয়েটাকে আরেকটু টেনে নিয়ে চিবিয়ে বলে, শুনেছিস কি বলেছিস স্টুপিড? ওর নাম আনবি না মুখে। হতভম্ব রাহা বিস্ময় ভরা কাটে না। সে ওভাবে বলে ওঠে, আশ্চর্য বিহান ভাই, আপনি হঠাৎ এমন কেন করছেন? বিহান যেন কিছু কল্পনা করেছে। ওখানে গেল রাহা আশেপাশে ঘুরবে ছাগলটা, পিছু পিছু ম্যাঁ করবে, সেই সব ভেবে ওর মাথায় দাও দাও করে আগুন জ্বলে। ও ক্ষিপ্ত এক হাত রাহার কোমরে পিছে মুড়ে ধরে অন্য হাত ঘাড়ের পেছনে চুলে গলিয়ে দেয়। বেসামাল ভাবে ক্ষিপ্ত হাতেও নরম করে রাহার চুলের গুচ্ছ মুঠে ভরে দৃঢ় চোয়ালে বলতে থাকে, বেশি কথা বলবি না, দূরে থাকবি ওই ময়দান জাওয়ানের থেকে, নয়তো একদম জানে মেরে ফেলবো। রাহা কিছুটা ভয় পেল, তবুও সাহস নিয়ে প্রশ্ন করলো, কেন কেন? উনি তো আমার কাজিন হয়, আপনার ভাই ভাবির ইডিয়েট, নিজের মায়ের পেটের ভাই, কাজিন মাই ফুড। হতবাক হয়ে গেল রাহা। বিহান ভাইয়ের এই উত্তেজনা মুখমণ্ডল দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ও। তাহলে আপনিও তো আমার কাজিন হন বিহান ভাই। দাঁতে দাঁত চেপে নিল বিহান। পায়ে রক্ত এক ছুটে মাথা গিয়ে উঠল। ও হুট করে রাহাত চুল ছেড়ে দিয়ে ওর গাল চেপে ধরলো, চিবিয়ে বলতে লাগলো, কথা ফুটছে না, সাহস বেড়েছে, দম নিগড়ে বেড়ে, স্টুপিটের বাচ্চা, জনাব বন্ধ করে ফেলবো। ওই জানোয়ারের বাচ্চা আশেপাশে ঘেঁষলেও পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবি, অর্ডার দিলাম তোকে। রাহা বোকার মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের ক্ষিপ্ত চোখের দিকে। লোকটা সে কি ক্রোধ চোখে, কি ব্যাকুলতা আর চাপা আতঙ্ক! এসব দেখে রাহার মনে ঠিক কেমন অনুভূতি হতো আরম্ভ করেছে মেয়েটা নিজেও তার বুঝতে অক্ষম। শুধু এইটুকু অনুভব করতে পারছে বিহান ভাই, এর এই উদ্বিগ্ন ভাব তার মনে শীতল দোলা দিয়ে যাচ্ছে। ছন্দের তালে তালে ঢেউ নিয়ে নৃত্য করছে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে মন আঙিনায়। গালে মৃদু ব্যথা পেলেও ঠোঁটে চিলেতে হাসি রেখা গেল। স্নত কণ্ঠে শুধালো রাহা,
আমি কি আপনার অর্ডার মানতে বাধ্য? দাঁতে দাঁত চেপে রাহার গালে আরেকটু জোরে নিজের আঙুল বসালো বিহান। অশালীলের মতো বলতে লাগলো অদ্ভুত আওয়াজে বাধ্য। আমার কথা শুনতে তুই তুনারা খান রাহার আজন্ম বাধ্য। হৃদয়টা বুঝি ধক করে বন্ধ হয়ে গেল রাহা। বিহান ভাইয়ের জাদুকারী এক কথা বলল। বিহান ভাই, জায়ান ভাইয়ের জন্য এত রাগ দেখিয়ে তিনি অধিকার খাটাচ্ছে আমার উপর, এগুলি ভাবলেও যেন আলাদা এক অনুভূতি পাচ্ছিল রাহা। এত শান্তি, এত স্নিগ্ধ অনুভূতি কি আর কিছুতেই হয়? যাচ্ছিল ভালো কথা। ওই মত নাচো, এর থেকেও দূরে থাকবি। ওর আশেপাশে ঘেঁষলেও তোকে জানে মেরে ফেলবো রাহা। দু মুচড়ে শেষ করে ফেলবো তোকে। কেন করবেন? কারণ আমি বিহান আরভিত মানুষটা একটু সুবিধা নয়। আমি জানি কিভাবে তোকে পুতুলের মতো আগলে রাখতে হয়। আমাকে জ্বালাতে এলে আমি তোকে পুড়াবো, এমন ধরনের পুড়বি যে আমি ছাড়া আর কোনো পথ পাবি না। তাই ওয়ান করে দিচ্ছি। হুট করে রাহাকে ছেড়ে দিল বিহান। একটু দূরে গিয়ে মৃদু চিৎকার করে বলল, বেরিয়ে যা। নিজেকে স্বাভাবিক করতে রাহা কিছুটা সময় লাগলো। এরপর প্রশ্ন করলো, আমায় আগলে কেন রাখবেন আপনি? বিহান হুট করে এসে ওর বাহু চেপে ধরে গুড়ত গলায় বলল, কারণ তুই আমার। এক মুহূর্তের জন্য রাহা থমকে গেল। মনে হলো ও জীবিত নেই, কোনো স্বপ্ন বা ভ্রমে ভাসছে। ও পাথরের মতো স্থির অবিচল ভঙ্গিতে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। রাহার ওমন থমকে যাওয়ার দৃষ্টি দিকে তাকিয়ে বিহান নিজেও কিছুটা ইতস্ত করে উঠল। বিব্রত পরিস্থিতিটাকে দক্ষতার সাথে সামলানোর জন্য ওর হাতটা ছেড়ে দিয়ে শান্ত গলায় বলল, কারণ তুই আমার আপনজন, আমার পরিবার, আমার দায়িত্ব, ব্যাস, আমার কিচ্ছু না। রাহা এখনো স্তব্ধ হয়ে গেল। কিছু বলার খুঁজে পেল না। ও কেমন ফিল করেছে সে সম্বন্ধেও তার কোনো অভিজ্ঞতা নেই। ও কেমন অস্থির হয়ে গেল, নিষ্প্রভ কিংবদন্তিমূলক। তখনই ওদের ওই গুমোট পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে চলে এলো আফসানা বেগম। উনি এসে রাহাকে এই রুমে দেখে কপাল কুঁচকে নিলে। মাকে দেখে বিহান একটুও ঘাবড়ালো না, বরং স্বাভাবিক গলায় বলল, ভেতরে আসো মা। রাহা, তুই এখানে কি করেছিস মা? জমে থাকা রাহা উত্তরটা এলো বিহানের থেকেই। কুমিল্লায় যাচ্ছে কিনা সেটাই জানতে এলো। এক পলক রাহার দিকে তাকিয়ে চোখ ফিরে নিভে নিল বিহান। মায়ের দিকে মুখ করে জানতে চাইলো, কেন এসেছো? ও ও এই নে এই পেপার গুলি, তোর বাবা তোকে দিতে বলেছিল। বিহান এগিয়ে গিয়ে মায়ের হাত থেকে পেপারগুলি নিল আর চোখে তাকালো ও রাহার প্রাণে। মেয়েটা এখনো কেমন অস্থির। বিহীন দাঁড়িয়ে ছেলেকে আরো দুই একটা কথা বলবে আফসানা বেগম। রাহাকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। রাহা মনস্থন বেগে পা ফেলে ফেলে একবার পিছু ঘুরলো। দেখতে পেল বিহান ভাইয়ের ঘাটটা কিছুটা পেপারের দিকে নুয়ে রাখলেও অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার প্রাণে। আর কিছু বলল না রাহা, তাকালোও না। বড়মা অনুসরণ করলো, আস্তে ধীরে পা ফেলতে লাগলো বাহিরের দিকে। শুধু অনুভব করে গেল ভেতরের রণবাদ্য হৃৎপিণ্ডনে অস্বস্তি ধকপক ধকপক শব্দ কান বিষিয়ে তুলল ও। যেন সহস্র প্রজাপতি বুকের ভেতর ডানা মেলে উঠতে লাগলো। সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো এক ধ্বনিও টের পেল হৃদয়ের কোণে থেকে। পেপার নিয়ে উদাসীন ভাবে দাঁড়িয়ে আছে বিহান। তখনই ওর নজর গেল ওর দরজার দিকে। একটু চুলের মতো বাচ্চা উকি ঝুঁকি দিয়েছিল। ধবধবে সাদা আস্তরে লোমশ শরীর নিয়ে জোরাল নেজ নাড়াচ্ছে। নীল নীল চোখ দুটি নিয়ে তাকিয়ে আছে ওর দিকেই। বিহান কিছুক্ষণ ডোরাকে গভীর নজরে দেখলো। এটাকে রাহায় একদম নিজের বাচ্চার মতোই আদর করে প্রাণে। মেয়েটার খুব পছন্দের ও। এরপরই নরম গলায় বলল, কাম ডোরা ফোরা। বাচ্চা তা নড়লো না একটু, কেবল মায়ের মতোই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। মোলায়েম লেজটা একটু একটু করে নাড়াতে লাগলো। বিহানের ভাবসাব দেখে হাঁটু মুড়ে বসলো। বাচ্চাদের ডাকার সময় যেন দুই হাত মেলে দেয়। বিহান ওভাবে হাত পেতে ইশারা করলো, জলদি আয় স্টুপেটের বাচ্চা। ডোরা এদিকে ওদিকে তাকায়, যেন বুঝতে চেষ্টা করেছে যাতে না পালাবে। বিহান ফোঁস করে শ্বাস ছাড়ে। স্নান বিলালের বাচ্চাও হয়েছে, একদম ওই ইডিয়েটের হবো হুবাহু। সারাক্ষণ শুধু চোরের মতোই পালানোর ধান্দা করে। না জানি আমার ফিউচার বেগুলিন কি ও ওই ইডিয়েটের পাল্লায় পড়ে। ডোরা ফোরা এদিকে আয়। ক্যাটটিক
দেব। এবার ডোরা টনক নাড়লো, নেজ নাড়াতে নাড়াতে এগিয়ে আসতে দেখে বিহান দাঁত চেপে বলল, আসতে লোভী, পুরো নিজের মায়ের মতোই। ডোরা কাছে এলো, সামান্য দূরত্ব নিয়ে বসলো, নীল নীল চোখ দুটি নিয়ে মায়া ভরা চোখে তাকালো বিহানের। ডোরা হয়েছে মরণ দশা, অতি লোভে তাঁতি নষ্ট। বিহান খপ করে ডোরাকে ধরলো, ওর তুল তুলে লোমশ শরীরটা এক হাতের মৃদুই ধাক্কা ফেললো বিছানার উপর। ডোরা ম্যাও করে উঠল, বোধহয় মাকে ডাকছে। বিহানের মুখে আলতো করে চেপে ধরতে ডোরা দুহাতে বিহানের হাত পেঁচিয়ে ধরলো, মুটা এদিকে ওদিকে করে ডাকতে লাগলো নিজের মাকে। এক ধমক দিয়ে বসলো বিহান, ওর দিকে ঝুঁকে হিস হিস করে বলল, কি ভেবেছিলি সেই দিনের কথা শুনিনি আমি? পাপা হিসেবে আমাকে পছন্দ করিস না? তোর মাম্মা যে ওই দিন তোকে প্রশ্ন করলো পাপা হিসেবে আমাকে তোর কেমন লাগে, তুই যে জবাব দিসনি ভেবেছিলি সেটা আমি শুনিনি বা দেখিনি। ইডিয়েটের বাচ্চা, আমি ছাড়া এই পৃথিবীতে তুই এতিম, বুঝলি ডোরা? খোরা। ডোরা ছটফট করতে লাগলো, বিহানের গলা চেপে ধরে আরো ধমক দিল, ইডিয়েটের বাচ্চা, মায়ের মতো এত নড়িস কেন? মাও। লিসেন স্টুপিটের বাচ্চা, স্টুপিট বিড়াল, আমার আদুরের কোল থেকে দূরে থাকবি। ওটা কেবল আমার জায়গা, আমার ব্যক্তিগত, তোর না, বুঝলি? ম্যাও ম্যাও, কি ম্যাও ম্যাও করছিস তুই? মাও। ও কোলে আর ঘেঁষে ঘষি করি না, হিংসে হয় আমার, প্রচুর হিংসে হয়, শরীর জ্বলে যায় আমার জায়গায় এক ভোগ করেছিস, এই জ্বালা আমাকে আর কতদিন সহ্য করতে হবে বলতো? ডোরা আর জবাব দিল না। তা দেখে পুনরায় বলল বিহান, একটু দূরে দূরে থাকবি আমার বাটারফ্লাই থেকে, বেশি আদর নিবি না, ওটার ভাগ কেবল আমার। আমি পেলে তোকে না হয় একটু আদর দেব, কিন্তু আমার জিনিসের ভাগ বসাতে আসবি না, নয়তো তোর মাম্মামের মতো তোকেও মাথা তুলে আছাড় দেব। এবার ডোরাকে ছাড়লো বিহান। ডোরা লাফিয়ে উঠলো বিছানা থেকে, শরীর ছাড়া দিল, এরপর এক ছুটে দৌড় দিল নেজ নাড়াতে নাড়াতে, যেমন মায়ের কাছে বিচার দিতে দৌড় লাগাচ্ছিল। কামিনী তখন দুলন চাপা বারান্দায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে বাড়ির সামনে বাগানটা সুন্দর করে দেখা যায়। পেছন থেকে জিদান আসলো, দেখলো কামিনীর হাতে বই, তাই দেখে আড়ালে মুখ ভ্যাংসালো, মনে মনে বলল, ডাইনি একটা, এমন ভাব করে যেন বিদ্যাসাগর, পচা কামারাঙ্গা। পেছন থেকে জিদান আচমকায় একটা বক্স ওর হাতে জোরে ধরিয়ে দিল, বক্সে কোনা লেগে ব্যথায় কামিনী আহ করে উঠল। ওর ধ্বনি শুনে জিদানও ব্যঙ্গত্ব ভাবে বলে ওঠে, এক্কেবারে গলে গিয়েছে, ঢং দেখলে শরীর ঘেঁষে পড়ে, তোমার মতো ঝগড়টে কুটনি ছেলে আমি আর দুটোও দেখিনি জিদান ভাই। বক্স হাতে নিয়েই কামিনীর মুখ কুচকালো, হাত জ্বলছে তার। ওই ছাগলি এনি কইলাম তোর চুল টাইনা ছিঁড়া ফালাম, কুটনির কাজ কোন সাহসে? কামিনী দাঁত কিরমির করলো, এভাবে ঝগড়া তোমার মতো পাঠা ছাড়া আর কে করে না, তাই কুটনি বলছি। একটা ছোকরার জঙ্গলি লোক আয় কামড়ে তোর থেকে একটু মাংস চিবায়, তবেই না জঙ্গলি হব। কামিনী রাগে ফেটে যাচ্ছে, এই লোকের সাথে ও ফেটে যাচ্ছে, এই লোকের সাথে ও কিছুতেই পারবে না। ও চিৎকার করে ডেকে উঠলো, বড় মা, বড় মা, দেখে যাও তোমার পাঠা কি করছে। জিদানোর মাথায় একটা চট্টি মেরে বলল, এই সেমরি, ওই ছাগলের মতো এত ম্যামা করিস কেন? বলেই ওর ঘাড় চেপে ধরলো, বারান্দায় রেলিং এর দিকে ঝুঁকিয়ে বলল, ধাক্কা মারবি, মরে ভূত হয়ে যাবি একদম, এরপর এসে তোমায় ঘাড় মটকাবো, রক্ত চুষে খাবো, ইবলিশ, ছাড়ো আমাকে। খবিস লোক। উপায় না পেয়ে কামিনী নিজেই জিদানের পায়ে পাড়া দিল, বেচারা আউ করে বলে ছেড়ে দিল কামিনীকে। ও নিজের চুল ঠিক করে হাতে বক্সটা দিয়ে একটা বাড়ি মারলো জিদানের গায়ে। তা দেখে জিদান ওর চুলের আগলায় টান মেরে বলল, কামারাঙ্গা ছাগলি, বক্সের কাছে চুরি আছে, জঙ্গলের জমপেশ হইব, বেহায়ার মতো মানুষের ধরে কান্দোস গিটারের লাইগা, তাই ভিক্ষা দিলাম তোরে, যত্ন কইরা তুইলা রাখিস, বেহায়া ফকিরনি। ওর চুল ছেড়ে দেওয়ার আগেই জিদান খেয়াল করলো বক্সের কোণে লেগে আসলে ব্যথা পেয়েছিল কামিনী, হাতে একটু অংশ আছড়ে কেটে গিয়েছে। তা দেখে হেলদোল করলো না জিদান, উল্টো মজা নিয়ে পেছন থেকে কামিনী
বক বক আগ্রহ করে চলে গেল। আর একটা বক্স বাকি আছে রশ্মির জন্য। নিহাত বড় ভাইয়ের কেলানি খেয়ে ওদের দুটো জন্য আবারও আনতে হয়েছে। রাহার মামা জাহরুল মির্জা দুপুরের দিকে এসেছিল খান বাড়িতে, শুধুমাত্র বোনের শ্বশুরবাড়ি বিয়ে দাওয়াত দিতে। কুমিল্লা থেকে নেত্রকোনায় এসেছে। ওনার আসার খবর শুনে বাড়িতে এলাহি আয়োজন করা হয়েছে দুপুরবেলা। তবে জহুরুল মির্জা থাকেনি, বিকেলে ফিরে গিয়েছে। 3 দিন পরই গায়ে হলো, তাই সবাইকে কালই চলে যেতে বলেছে। কালকে ছেলেপেলেরা কি মেহেন্দি আরো কি কি আয়োজন করবে, তাই সবাইকে সকালেই রওনা দিতে বলেছে। সকাল সকাল বাড়িতে তোড়জোড় লেগেছে। রাতেই যার যার লাকেজ গুছানো হয়ে গিয়েছে। এদিকে বিহান যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এই নিয়ে আবার মুখ ভার করে আছে রাহা। লোকটা কেন যাবে না, কি হবে গেলে, কতদিন না দেখে থাকতে হবে মানুষটাকে। এইসব চিন্তায় রাহা আনন্দটা কেমন ধামা চাকা পড়ে গিয়েছে। মনটা কেবল খসখস করছে বিহান ভাইয়ের জন্য। সিঁড়ি বেয়ে নিচে নামছে বিহান, আর তার পরনে বিশেষ পোশাক, 3 পিস সেটা গায়ে দেওয়া, সাদা শার্ট কালো প্যান্ট, শার্টের উপর কালো ওয়েস্টকোট, তবে শার্টের সিল্ক ফ্রন্ট করা। সিঁড়ি দিয়ে নামার সময় একটা টেবিলের কাছে ডোরাকে দেখতে পায়। বাচ্চাটাকে কেমন মায়া মায়া চোখে ওর দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছে। ওকে এভাবে বসে থাকতে দেখে বিহান নামে গাঢ় নজর বুলিয়ে তর্জনী আঙুল তুলে শাসায়, যাচ্ছিস যখন মামাকে দেখে রাখবি, মনে থাকবে। খবরদার ওর থেকে দূরে ঘুরঘুর করবি না। ওখানে একটা হাবলামা আছে, তোর মাম্মাকে আশেপাশে দেখলেও বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে খামসাবি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডোরা দূর থেকে লেজ নাড়িয়ে বলল, ম্যাও, দ্যাটস লাইক এ গুড বেবি। এমন সময় তারা দিয়ে বের হলো আমরান খান। ছেলেকে দেখে জিজ্ঞেস করলো, তার মানে তুই যাচ্ছিস না বাবা? কোনো প্রকার জবাব দিল না বিহান। রায়হান খান আর ঘটালেন না। ছেলের ওনার ভারী জেদি, যা বলবে ঠিক তাই। একে একে সবাই বের হলো বাড়ির সামনে। রাহা পেছনে দাঁড়িয়েছিল। বিহান সবার আড়ালে ঘাপটা একটু নুয়ে প্রাণ ভরে রাহার কাছ থেকে ওর ঘ্রাণটুকু শুকে নিল। জীবনে বড্ড পছন্দের কাজ একটা। মেয়েটা আলগোছে তার নেশা। ওর ঘ্রাণ শুকলেই নিজেকে মাতাল লাগে বিহানের। কেয়ারটেকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবার বের হলো সকলে। বড় হাজের আর একটা প্রাইভেট করা নেওয়া হয়েছে। হায়েস চালাবেন সাদমান খান আর কার জিদান। একই সাথে বিহানও নিজের কালো সুন্দরীকে নিয়ে এসেছে। কোথাও বের হবে। ভাইকে দেখে জিদান টিপ্পনি কেটে বলল, কোথাও কি যাচ্ছ ভাইয়া? ঠোঁট টিপে হেসে উঠল। তা দেখে বিহান চোখ গরম করে তাকিয়ে রইল। আফসানা বেগম তারা হুড়া করতে লাগলো, ঠিক করে খাস বাবা, বেশি বাহিরে ঘুরিস না। ফ্রিজে সব খাবার আছে, প্রয়োজনে বানিয়ে খাস, তবুও বাহিরের খাবার খাস না, নিজের খেয়াল রাখিস। জিদান বলল, মনে হচ্ছে ভাইয়াকে বোন বসে ফেলে আমরা সকলে মস্তি করতে যাচ্ছি। বিহান আবারও রাগি চোখে তাকালো ভাইয়ের দিকে। আফসানা বেগম ছোট্ট ছেলের হাতে চাপড় মারে। আরো কিছু কথা হচ্ছিল। এরই মাঝে রাহা মন মরা হয়ে জিদানের পাশে সিটে গিয়ে বসে পড়ল। ওর মুখটা বিষণ্ণ, আর চোখে সেটা খেয়াল করলো বিহান। বড় বড় এর কথা শুনে মুখে ভ্যাংসালো বৃদ্ধা। বলল, হয়েছে বউ, ওঠো এবার। নাতি আমার বড় হয়েছে, ভ্রমণ কি আর মধু ছাড়া থাকে? জলদি ওঠো, আসো। সবার প্রথমে বাড়ির বড়রা যে হায়ে যে উঠেছে ওটা বের হলো। এরপর জিহান গাড়ি স্টার্ট দিল। বিষণ্ণ মুখে রাহা জানালার মুখ বাড়িয়ে পিছু ফিরে তাকিয়ে রইল। বিহান ভাই বাইকের সামনে পকেটে হাত গলি স্টাইলিংয়ে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসি, অথচ ওর হৃদয়টা হু হু করে উঠল। পাষাণ একটা লোক। রাহা মলিন বিষব চোখের দিকে এক নজর পরক ভাবে তাকিয়ে আছে বিহান। মেয়েটার এই বিষণ্ণ মুখ অদ্ভুত অনুভূতিতে ছুঁয়ে গেল ওর হৃদয়। ঠোঁটে বাঁকা হাসিটা আরো প্রসারিত হলো। বীর বীর করলো মিদন, মরণের আগ অবধি তোর পিছু ছাড়ছি না আদরে। মৃত্যুর দুয়ারেও পিছু তাকিয়ে দেখতে পারি এই বিহান আরবির দাঁড়িয়ে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরবি চলবে।